আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা নতুন অ্যানিমেশন মুভির গল্প নিয়ে এসেছি। আশা করি এই মুভির গল্পটা আপনাদের অনেক ভালো লাগবে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে গল্পের ভেতরে কী আছে সেটা জানা যাক। গল্পের শুরুতে আমরা একটা বিশাল বড় জঙ্গল দেখতে পাই, যেখানে কিনা একটা মেয়েও ছিল। এই মেয়েটার নাম ছিল ইম্বো, যে কিনা ছোটবেলা থেকেই একজন শিকারী হতে চায়, কিন্তু শিকার করার জন্য সে এখনো পর্যন্ত পারফেক্ট ছিল না। কারণটা হলো তার বয়সটা ছিল খুবই কম, এজন্য সে হাজার চেষ্টা করেও সে দক্ষ শিকারী হতে পারছিল না। আমরা দেখতে পাই যে সে নিজের বানানো ট্র্যাপে নিজেই ফেসে যেত। এই জঙ্গলের প্রধানের মেয়ে ছিল ইম্বোর বেস্ট ফ্রেন্ড, যার নাম ছিল জুনি। জুনির বাবা তখন বলে যে খুব তাড়াতাড়ি তুমি এই গ্রামের সর্দার হবে। আসলে জুনির বাবা খুবই অসুস্থ ছিল, এছাড়াও তার গ্রামের সমস্ত লোকজন একটা মহামারীতে মারা যাচ্ছিল। এসব কারণের মধ্যেই ওই লোকটা তখন দেখে যে বিনা কারণেই পানির ভেতরে থাকা মাছগুলো মারা যাচ্ছে। অন্যদিকে আমরা আরেকটা লোককে দেখতে পাই, যার নাম কিনা অতু। সে এম্বোর কাছে যায়। এম্বো, যে কিনা নিজের ফাঁদেই ঝুলেছিল, লোকটা তাকে ফাঁদ থেকে মুক্তি না করে বরং বলে যে তোমাকে এখন এখানেই ঝুলে থাকতে হবে। আজকে তোমার বন্ধু জুনির ক্রাউন সেলিব্রেশন রয়েছে, তুমি কিন্তু সেখানে যেতেই পারবে না। এদিকে জুনি অনুষ্ঠান শুরু হওয়া সত্ত্বেও এম্বোর জন্য অপেক্ষা করছে। এদিকে এম্বো তো ওই ফাঁদ থেকে ছাড়া পাওয়ার জন্য বৃথা চেষ্টা করছে। হঠাৎ করেই সে তার সামনে দুটো প্রাণীকে দেখতে পায়। এই অদ্ভুত প্রাণী দুটো আবার মানুষের মতো কথাও বলতে পারছিল। কথা বলা প্রাণী দেখে এম্বো তো নিজের চোখে বিশ্বাসই করতে পারছিল না, এমনকি ওই প্রাণী দুটো তাদের পরিচয়ও দেয়। এই প্রাণী দুটো হলো এই জঙ্গলের গার্ডিয়ান স্পিরিট, অর্থাৎ এর অর্থ হলো জঙ্গলের আত্মা। তো ওরা দুজন এখানে এসেছে এম্বোকে একটা মিশনে সাহায্য করার জন্য। এদের মধ্যে একজনের নাম ছিল বাকা, অন্যজনের নাম ছিল ডিলো। প্রাণী দুটো তখন এম্বোকে ফাঁদ থেকে ছাড়াতে সাহায্য করে। এরপর এম্বো বিশ্বাস করে যে সে সত্যি কথা বলা প্রাণী দেখছে। এম্বো তখন বলে যে প্লিজ তোমরা আমার সাথে আমার গ্রামে চলো, আমি তোমাদেরকে সবাইকে দেখাতে চাই। অন্যদিকে জুনির ক্রাউন সেলিব্রেশন চলছে, কিন্তু সে মন খারাপ করে আছে, কারণ তার প্রিয় বন্ধু আজকের দিনে তার পাশে নেই। এক পর্যায়ে এম্বো ক্রাউন সেলিব্রেশনে পৌঁছে যায়, কিন্তু অত তো বিশ্বাসই করতে পারছিল না যে সে কিভাবে ছাড়া পেয়ে এখানে আসলো। এম্বো তখন তার বেস্ট ফ্রেন্ডকে বলে যে আমি তোমার জন্য খুব সুন্দর একটা সারপ্রাইজ নিয়ে এসেছি। এরপর সে সবার সামনে বলে যে আমি অ্যামাজন জঙ্গলের গার্ডিয়ান স্পিরিটকে সঙ্গে করে নিয়ে এসেছি। কিন্তু বাকা আর জিলো সবার সামনে আসতে চাইছিল না। কারণটা হলো কোনো একটা বিষয় নিয়ে গ্রামের লোকেদের সঙ্গে তাদের সাথে একটা ঝামেলা হয়ে গিয়েছিল। এই জন্য গ্রামের সবাই এম্বোর কথা শুনে হাসতে শুরু করে। এতে করে এম্বোর মনটা অনেক খারাপ হয়ে যায়। এই জন্য এম্বো কান্না করতে করতে আবারও জঙ্গলে চলে যায়। এই জঙ্গলে তার একটা পছন্দের জায়গা ছিল, যেটা ছিল অদ্ভুত দেখতে একটা বিশাল বড় গাছ। এম্বোর যখনই মন খারাপ হয় সে প্রায় সময়ই এই গাছের কাছেই চলে আসে। এম্বো যখন ওখানে বসে কান্না করছিল তখনই সেখানে বাকা এবং ডিলো সেখানে চলে আসে। ওরা দুজন তখন এম্বোর কাছে ক্ষমা চেয়ে নেয় আর বলে যে এই জঙ্গলে নাকি একটা অভিশাপ লেগেছে। এই অভিশাপের কারণেই জঙ্গলের সমস্ত প্রাণী এবং মানুষ সহ ধীরে ধীরে সবাই মারা যাবে। এম্বো তখন না বুঝেই বলে ফেলে যে আমি এই জঙ্গলের অভিশাপ থেকে সবাইকে মুক্ত করব। এম্বো তখন তার নিজের সাহায্যের জন্য জুনির কাছে চলে যায়, কিন্তু জুনি তার কোনো কথাতেই বিশ্বাস করে না। আসলে এম্বো ছিল একজন এতিম মেয়ে, একটা মহিলা তাকে লালন পালন করেছে। ওই মহিলা তখন বলে যে তুমি দেখতে একদম তোমার মায়ের মতো, তোমার মায়ের নাম ছিল লিজনি। ওই মহিলাটা তখন বলে যে আমি গার্ডিয়ান স্পিরিট সম্পর্কে বিশ্বাস করি, তাছাড়া তোমার মায়ের সম্পর্কে এমন কিছু কথা আছে যেগুলো তোমার জানা দরকার। কাল সকাল হলেই আমি তোমাকে সেই অজানা কথাগুলো অবশ্যই জানাবো। এরপর এম্বো বিছানাতে শুয়ে পড়ে, কিন্তু তাদের এই সমস্ত কথাগুলো একটা কালো ধোঁয়ার মতো সাপ মনোযোগ দিয়ে শুনছিল। এই সাপটা হলো অ্যাকুরা নামের একটা শয়তান আত্মা। পরদিন সকালে এম্বো ঘুম থেকে উঠেই জুনির সঙ্গে দেখা করতে চলে যায়। এম্বো তখন বলে যে আমার পালিত মা বলেছে আজকে আমার নিজের মায়ের সম্পর্কে কিছু বলবে, এছাড়া আমি এটাও জানতে পারবো যে আমার নিজের মা কেমন ছিল।
এমনকি এই জঙ্গলের অভিশাপ থেকেও আমি সবাইকে মুক্ত করব। এরপর জুনি না চাইলেও এম্বোর মন রাখার জন্য তার বাড়িতে চলে যায়। সেখানে গিয়ে দেখে যে তার পালিত মা মারা গেছে। এরপর সেখানে অতু নামের সেই লোকটা চলে আসে এবং সে ভালোভাবে পরীক্ষা করে জানায় যে তোমার জন্য সবকিছু হয়েছে, এমনকি জঙ্গলের অভিশাপও তোমার কারণেই লেগেছে। এজন্য এখন একের পর এক মানুষ মারা যেতে থাকবে। এখন যদি এম্বো এই গ্রাম ছেড়ে চলে যায় তবে অভিশাপটা কেটে যাবে। এটা শুনে এম্বো তো খুবই কষ্ট পায়। এক দৌড় দিয়ে সে জঙ্গলের ভেতরে চলে যায়। জুনি তখন অতুর ওপরে অনেক রেগে যায় আর বলে যে তুমি কেন জুনিকে এরকম কথা বললে। অতু তখন বলে যে আমি এম্বোকে জঙ্গল থেকে খুঁজে নিয়ে এসে নিজের হাতেই মেরে ফেলবো। জুনি বলে আমি হলাম এই জায়গার লিডার, এজন্য তুমি আমার অর্ডার ছাড়া এরকম কিছুই করবে না। কিন্তু অত তো জুনির কোনো কথাই শোনে না। সে সত্যি সত্যি এম্বোকে খোঁজার জন্য জঙ্গলের ভেতরে চলে যায়। এম্বো তখন সেই গাছের কাছে এসে খুবই কান্না করছিল। এম্বোর তখন মনে পড়ে তার পালিত মা বলেছিল যে জঙ্গলের অভিশাপ কাটাতে হলে মচলো মামার সঙ্গে দেখা করতে হবে। আর এই মামা হলো বিশাল আকৃতির একটা কচ্ছপ। এম্বো তখন ওই গাছের কাছে একটা ছোট্ট কচ্ছপকে খুঁজে পায়। আসলে এম্বো মনে করে এই মটেলো মামার কাছে যাওয়ার জন্য এই ছোট্ট কচ্ছপটা হয়তো তাকে কোনো সংকেত দেবে। এজন্য সে একা একাই সেই মটেলো মামার সঙ্গে দেখা করার জন্য বের হয়ে পড়ে। কিন্তু অনেক দূর যাওয়ার পরে এম্বোর প্রচণ্ড ক্ষুধা লেগে যায়। এরপর খাবারের জন্য সে একটা গাছে উঠে যায়। কিন্তু সেখানে থাকা বাদুড়গুলো এম্বোকে নিজের সাথে উড়িয়ে অন্য কোথাও নিয়ে যাচ্ছিল। তখনই এম্বোকে বাঁকা এবং ডিলো বাঁচিয়ে নেয়। এরপর ওরা দুজনই এম্বোর সেই সফরে সামিল হয়। এম্বো তো ওদের দুজনকে দেখে খুবই কান্নাকাটি করতে থাকে। আসলে তার পালিত মায়ের মৃত্যুতে তাকে সান্ত্বনা দেওয়ার মতো কেউই ছিল না। এই জন্য সে ইমোশনাল হয়ে ওদের কাছেই কান্না করে দিয়েছিল। ওরা দুজন তখন এম্বোকে বুঝিয়ে বলে যে যেভাবেই হোক তোমার পালিত মাকে শেষ বিদায় দিতেই হবে। অন্যদিকে জুনি তার বাবাকে জানায় যে অতু তার কথা মতো কাজ করছে না। জুনির বাবা তখন বলে যে এখন তুমি এই গ্রামের লিডার, দুজন গার্ডকে সঙ্গে নিয়ে তুমি অতুকে খুঁজে নিয়ে আসো। এরপর সে অতুকে খোঁজার জন্য দুজন গার্ডকে নিয়ে জঙ্গলের ভেতরে চলে যায়। এইদিকে বাঁকা আর ডিলো তো এম্বোকে তীর চালানো শেখাচ্ছিল। এখন পর্যন্ত এম্বো ভালো করে তীর চালানোটাও শিখতে পারেনি। তাছাড়া এই মুহূর্তে তার কাছে তীরের সংখ্যাও বেশি ছিল না। ডিলো তখন এম্বোকে একটা তীর দিয়ে বলে যে এটা তুমি নিজের কাছেই রাখো, খুব তাড়াতাড়ি তোমার এটা দরকার পড়বে। এরপর ওরা তিনজন জঙ্গলের একটা নিষিদ্ধ জায়গায় চলে যায়, যেখানে যে কোনো মানুষেরই যাওয়া বারণ ছিল। কারণটা হলো এই জায়গায় সেই অ্যাক্রো নামের শয়তান সাপের আত্মা ছিল। এম্বো তখন একটা উঁচু জায়গায় উঠে দেখতে পায় যে ওপারে শহরের অনেক লোকজন গাছ কেটে পরিষ্কার করে ফেলছে। তাদের সাথে রয়েছে ভারী ভারী গাছ কাটার অনেক যন্ত্রপাতি। সেখানে কাজ করতে থাকা একজন সায়েন্টিস্ট এম্বোকে দেখে ফেলেছিল। ওই লোকটা তো এম্বোকে হিপনোটাইজ করেই ফেলছিল, কিন্তু বাঁকা আর ডিলো সেখান থেকে তাকে বাঁচিয়ে নেয়। ওরা তিনজনে তখন নিজেদের জীবন কোনোভাবে বাঁচিয়ে সেখান থেকে অনেকটা দূরে চলে আসে। তাছাড়া ওদের পিছনে অ্যাক্রো নামের ওই সাপের আত্মাটাও ছিল। কিন্তু পালাতে পালাতে ওদের সামনে রাস্তাটাই শেষ হয়ে যায়। এজন্য আর কোনো অপশন না থাকায় ওরা তিনজন তখন পানির ভেতরেই লাফ দিয়ে দেয়। শহরের লোকেদের সঙ্গে অতু তাদের সঙ্গে ছিল এবং এম্বোকে ধরে ফেলে তার চোখ হাত বেঁধে দেয়। অতু তখন বলে যে আমি তোমার মাকে পাগলের মতো ভালোবাসতাম, কিন্তু সে আমাকে ফাঁকি দিয়ে শহরের একটা লোককে বিয়ে করে নিয়েছিল। এখন তোমার মায়ের উপরে বদলা নেওয়ার জন্য আমি তোমাকে ধরে নিয়ে এসেছি। এম্বো তখন চালাকি করে অতুর থেকে আবারও সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু হঠাৎ করেই জঙ্গলের ভেতরে প্রচণ্ড শব্দ শুরু হয়ে যায়। বেচারি আবারও কাদা পানিতে পড়ে যায়। পানির ভেতরে থাকা ছোট ছোট অনেকগুলো কচ্ছপ এম্বোকে বাঁচিয়ে উপরে নিয়ে আসে। আর এই জায়গাটা ছিল বাইরের দুনিয়া থেকে সম্পূর্ণ আলাদা। এত সুন্দর জায়গা এম্বো আর কখনো দেখেনি। কিছুক্ষণ পরেই সেখানকার মাটি ফুঁড়ে বের হয়ে আসে বিশাল দেহী একটা কচ্ছপ। আসলে এই কচ্ছপটাই হলো সেই মটেলো মামা। এম্বো তখন তাকে জানায় যে আমার পালিত মা মারা গেছে। মটেলো মামা তখন বলে আরে তুমি তো দেখতে একদম তোমার মায়েরই মতো। এম্বো তখন অনেক কষ্ট নিয়ে তাকে জানায় যে আমি ছাড়া আমার মায়ের ব্যাপারে সবাই জানে।
এখন আমি আপনার থেকে একটা সাহায্য চাইতে এসেছি। আমাদের জঙ্গলে একটা অভিশাপ লেগেছে। এই অভিশাপের কারণে সেখানকার মানুষ ধীরে ধীরে মারা যাচ্ছে। মর্টেলো মামা তখন জানায় যে আমি এই কাজের জন্য তোমাকে সাহায্য করতে পারবো না, কারণ এই কাজের জন্য তোমাকেই সিলেক্ট করা হয়েছে। আর এই কাজের জন্য তোমাকে অনেক দূরে যেতে হবে, যেখানে গিয়ে তুমি একটা স্লটকে দেখতে পাবে। আর এই স্লটটা বিশাল একটা ভলক্যানোর মধ্যে থাকে। এরপর তার থেকে তোমাকে একটা মুনস্টোন নিতে হবে। সে তোমাকে এটা তখনই দিবে যখন তুমি তাকে কোনো একটা উপহার দিতে পারবে। আর জঙ্গলে থাকা তোমার গাছের সবথেকে পছন্দের শিকড়টা দিয়ে তুমি এই অভিশাপ কাটাতে পারবে। তবে শিকড়টা কাটতে হলে তোমাকে মুনস্টোনের সাহায্য অবশ্যই নিতে হবে। সব কিছু শুনে এম্বো তখন বলে, আপনি কি আমার মায়ের ব্যাপারে কিছু জানাতে পারবেন? আসলে আমার মনে হয় আমার মায়ের আত্মা জঙ্গলে ওই গাছের ভেতরেই আছে। অন্যদিকে অতুর কাছে শহরে 3জন লোক চলে আসে। এরপর তারা অতুকে নিজেদের সঙ্গে নিয়ে চলে যায়। এদিকে এম্বো ভলকেনো শহরে যাওয়ার জন্য তার 2 বন্ধুর সঙ্গে দেখা করে। আসলে ওরা দুজন কিন্তু সবই জানতো যে এম্বো মর্টেলো মামার সঙ্গে দেখা করে এসেছে। ওরা দুজন তখন এম্বোকে বুদ্ধি দেয় যে স্লটটাকে যেন সে একটা বিশাল বড় গাছ উপহার দেয়, কারণ স্লটের আয়তনটা খুবই বড়। এজন্য ওরা 3জন একটা বিশাল বড় গাছ নিয়ে সেই উদ্দেশ্যে রওনা হয়। এদিকে জুনি জঙ্গলের ভেতরে অতুকে খুঁজে পায়। অতু তখন তাকে জানায় যে সে আর এম্বোকে খুঁজতে যাবে না, কারণ এর থেকেই বড় গুরুত্বপূর্ণ কাজ সে পেয়ে গেছে। অতু তখন শহরের লোকজনের সাথে জুনিকে তারপর পরিচয় করিয়ে দেয়। এই লোকটা তখন জুনির কাছে একজন সায়েন্টিস্ট হিসেবে নিজেকে পরিচয় করিয়ে দেয়। লোকটা তখন বলে যে আমি বিভিন্ন ধরনের গাছ দিয়ে অনেক ধরনের ঔষধ তৈরি করতে পারি। জুনিকে তখন কিছু ওষুধের শিশি দেখিয়ে বলে যে এইগুলা দিয়ে ম্যালেরিয়া সহ ভয়ঙ্কর সব রোগ সারানো যাবে। অতু তখন বলে যে এই ঔষধ দিয়ে তুমি চাইলেই তোমার বাবাকে সারিয়ে তুলতে পারবে। জুনি তখন জানায় যে আসলে আমার বাবার তো কোনো অসুখ নেই, আমার বাবার এখন জঙ্গলের অভিশাপ লেগে গেছে। সায়েন্টিস্ট লোকটা তখন খুব জোর দিয়ে জানায় যে তোমার বাবা এই ওষুধের মাধ্যমেই সুস্থ হবে। আসলে জুনি বুঝতে পারছিল না যে এই লোকটা বিনা স্বার্থে কেন তাকে সাহায্য করবে। লোকটা তখন তাকে জানায় যে আমরা আসলে এই জঙ্গলে সোনার খনি খুঁজতে এখানে এসেছি। লোকটা জানায় যে যদি তুমি আমাদেরকে সোনার খনির সন্ধান দাও তাহলে আমি তোমাকে এই ঔষধ দিয়ে সাহায্য করব। এরপর জুনি ওই লোকটার কথাতে রাজিও হয়ে যায়। অন্যদিকে এম্বো তার বন্ধুদেরকে নিয়ে ভলকেনোর একেবারে উপরে উঠে যায়। এম্বো সেখানে গেলেই বিশাল বড় একটা স্লট দেখতে পায় এবং সে তার হাতের উপরে এম্বোকে তুলে নেয়। স্লট তখন প্রশ্ন করে যে কে তুমি? এম্বো তখন জানায় যে মর্টেলো মামা আমাকে পাঠিয়েছে মনস্টার নেয়ার জন্য। এম্বো যখনই সেই বিশাল গাছটা তাকে উপহার দেয়, স্লট তখন এক টুকরো মুনস্টোন এম্বোকে দিয়ে দেয়। হঠাৎ করে এই ভলক্যানোটা জেগে ওঠে। ওরা 3জনে কোনো রকমে সেখান থেকে পালিয়ে আসে। এরপর এম্বো তার প্রিয় গাছের কাছেও পৌঁছে যায়। সেখানে গেলে জুনির সঙ্গেও দেখা হয়। জুনি তখন খুশি হয়ে এম্বোকে তার নিজের বাড়িতে নিয়ে যায়। এম্বো সেখানে গেলে দেখতে পায় সেই সায়েন্টিস্টকে। এম্বো তো ওই লোকটাকে দেখেই চিনে ফেলে যে এই লোকটার কারণেই তার গ্রাম অভিশপ্ত হয়েছে। এই লোকটাই হলো অ্যাকোয়ান্ড্রা নামের সেই ভয়ঙ্কর সাপের আত্মা। এরপর এম্বো জুনিকে ওই লোকটার পরিচয় জানিয়ে দেয়, কিন্তু জুনি এখনও তার কথা বিশ্বাস করে না। তো জুনির কথা অনুযায়ী ওই লোকটা তো ওর বাবাকে সুস্থ করে দিয়েছে। এম্বো বুঝতে পারে যে গ্রামের এখন কেউ তাকে বিশ্বাস করে না, এজন্য সে গ্রাম ছেড়ে চলে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেয়। জুনি তখন পরিষ্কার করে এম্বোকে জানিয়ে দেয় যে এবার যদি তুমি গ্রাম ছেড়ে চলে যাও তাহলে এই গ্রামের দরজা তোমার জন্য বন্ধ হয়ে যাবে। এম্বো তখন মন খারাপ করে তার বাড়িতে চলে যায় এবং নিজের কিছু জিনিস গোছাচ্ছিল। ঠিক তখনই অ্যাকোয়ারা এম্বোর বাড়িতে চলে আসে। লোকটা তখন বলে যে আমি তো তোমাকে এর আগেও কোথাও দেখেছি মনে হচ্ছে। এম্বো তাকে ইগনোর করে সেখান থেকে পালিয়ে চলে যায়। এম্বোকে এভাবে চলে যেতে দেখে অতু তখন এম্বোর ঘরে যায় যে আসলে সেখানে কি হয়েছে। অতু যখনই ঘরে ঢোকে সেখানে গেলে সে তার আসল সত্যিটা জানতে পারে। আসলে এই লোকটাই হলো তাদের গ্রামের আসল শত্রু, এর কারণেই গ্রামে অভিশাপ লেগেছে। অতু তখন কোনোভাবে তার হাত থেকে বেঁচে সরাসরি এম্বোর কাছে চলে আসে আর বলে যে আমি এতদিন ভুল ছিলাম। আসলে আমি ভেবেছিলাম তুমি হলে সেই অভিশপ্ত আত্মা। আসলে আমি তোমার মাকে অনেক ভালোবাসতাম, কিন্তু সে আমাকে ধোঁকা দিয়ে তোমার বাবাকে বিয়ে করেছে। এজন্য আমি তোমার মায়ের উপরে প্রতিশোধ নেওয়ার জন্য তোমার উপরে প্রতিশোধ নিচ্ছিলাম। সত্যি বলতে তুমি কখনো কারো ক্ষতি করনি। আজ আমি নিজের চোখে অ্যাকোরাকে দেখেছি।
এরপর সেখানে বাঁকা এবং ডিলো চলে আসে। অত তো তাদেরকে দেখে খুবই ভয় পেয়ে যায়। এম্বো তখন বলে, ভয় পাওয়ার কিছু নেই, ওরাই হলো আমার সেই বন্ধু যাদের কথা আমি তোমাদেরকে বলেছিলাম। অত আরও একবার তার নিজের ভুল বুঝতে পারে এবং এম্বোর কাছে ক্ষমা চেয়ে নেয় এবং বলে যে এই অঙ্গলের অভিশাপ কাটানোর জন্য আমি তোমাকে সাহায্য করব। এদিকে অ্যাকোয়ারানা জুনি এবং তার বাবার কাছে চলে আসে। অ্যাকোয়ারা তখন ওদের দুজনকে হিপনোটাইজ করে নেয়। অন্যদিকে এম্বো সেই মুনস্টোন দিয়ে গাছের শেকড় কাটতেই সেখান থেকে তার মায়ের আত্মা বের হয়ে আসে। এতদিন পর মা মেয়ে একে অপরকে কাছে পেয়ে খুবই খুশি হয়ে যায়। এরপর এম্বোর মা বাঁকা এবং ডিলোর কাছে সেই বিশেষ তীরটা চায় যেটা এম্বোকে দিয়েছিল। তীরটা হাতে নিয়ে কিছু একটা ম্যাজিক্যাল পাওয়ার সেটাতে দিয়ে এম্বোর হাতে তুলে দেয়। এরপর সে নিজে আত্মার রূপ নিয়ে এম্বোকে তার পিছনে আসতে বলে। এদিকে অ্যাকোয়ারানা জুনিকে সঙ্গে নিয়ে পুরো গ্রামবাসীকে সোনা খোঁজার জন্য আদেশ দিচ্ছিল। ঠিক তখনই সেখানে এম্বোর মা চলে আসে। নিজের আসল রূপে ফিরে এসে গ্রামের সবাইকে সব সত্যিটা জানিয়ে দেয়। সে এসে তখন বলে যে অ্যাকোয়ারা হলো একজন অতৃপ্ত আত্মা, কিন্তু সেও একসময় ভালো মানুষ ছিল। আসলে এম্বোর মাই তাকে প্রাণে বাঁচিয়ে নিয়ে এই গ্রামে এসেছিল, কিন্তু গ্রামের লোকেরা শহরের একটা লোককে তাদের দুজনকে ভালো চোখে দেখেনি। এর মধ্যে এম্বোর মা আবার তাকে ভালোবেসে ফেলেছিল। এটা জানতে পেরে গ্রামের লোকেরা তাদের দুজনকে খুব নির্মমভাবে মেরে ফেলে। কিন্তু এই জঙ্গলের আত্মা তাকে দয়া করে একটা গাছের ভেতরে আটকে রাখলেও একরোয়া একটা শয়তান আত্মাতে পরিণত হয়। সত্যি কথা বলতে তার কোনো দোষই ছিল না। তার পরিবারের ওপর প্রতিশোধ নিতে সে এই গ্রামে আবারও ফিরে এসেছে। গ্রাম ধ্বংস করার জন্য সে সোনা খাজার নাম করে আবারও এই গ্রামে ফিরে এসেছে। আসলে অ্যাকুরাই হচ্ছে এম্বোর বাবা। এই সব কিছু শুনে অ্যাকুরা সহ্য করতে না পেরেতে সে তার আসল রূপে ফিরে আসে। অ্যাকোরাকে আটকাতে গেলে সে এম্বোর মাকে ধাক্কা মেরে ফেলে দেয়। এরপর জুনিকে তুলে নিয়ে সেখান থেকে চলে যেতে চায়। এম্বো তখন তার বন্ধুদেরকে নিয়ে অ্যাকোয়ারার পিছু করতে থাকে, কিন্তু নিজের বাবার সামনে গিয়ে বেচারি দুর্বল হয়ে পড়ে। এম্বো তখন বলে যে আমি কিভাবে নিজের বাবাকে মারবো। তার মা তখন বলে, তুমি তোমার বাবাকে না, তোমার বাবার ভেতরে থাকা শয়তান আত্মাটাকে মেরে তাকে বাঁচাবে। অ্যাকোরা তখন জুনিকে বিশাল একটা বড় মেশিনে আটকে রেখে জঙ্গল ধ্বংস করার জন্য উঠে পড়ে লাগে। ঠিক তখনই এম্বো তার মায়ের সাহায্য নিয়ে সেই স্পেশাল তীরটা তার বাবার বুকে গিঁথে দেয়। এর সাথে সাথে সেই মেশিনটাও বন্ধ হয়ে যায়। সবাই তখন জুনিকে উদ্ধার করে নেয়। জুনি তখন তার বাবাকে জড়িয়ে ধরে বলে যে বাবা অভিশাপ মুক্ত হয়ে গেছে। অন্যদিকে এম্বো দেখে যে তার নিজের বাবাও আসল রূপে ফিরে এসেছে। এরপর সে নিজেও তার মেয়েকে দেখে ভীষণ খুশি হয়ে যায়। এম্বোর বাবা মা তখন বলে যে আমাদের এখন যাওয়ার সময় হয়ে গেছে। যেহেতু তারা বেঁচে নেই, এজন্য তাদের আত্মা এখানে থাকতে পারবে না। তারা না চাইলেও সেখানে ফিরে যেতে হবে। এম্বোর বাবা তখন অতকে বলে তার খেয়াল রাখার জন্য। এই বলে তারা দুজনে তখন গাছটার মধ্যে ধীরে ধীরে মিলিয়ে যায়। এরপর ওই গ্রামের সবাই অভিশাপ মুক্ত হয়ে যায় এবং ধীরে ধীরে সবাই আবারও আগের মতো জীবনযাপন শুরু করে। আর এই সুন্দর দৃশ্যের সঙ্গে এই গল্পটা এখানে শেষ হয়ে যায়। আজকের মতো গল্পটা এখানেই শেষ হচ্ছে। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।